দরজা জানালা বন্ধ করে দাও। এখন শুনতে পাবে ভয়ের জগৎ। হাই হ্যালো আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আর যারা যারা ঘটনা পাঠিয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8, আর একটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো পেজে গিয়ে পেজের ইনবক্সে আপনারা পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দিতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেসে আপনার ঘটনাটি পাঠাতে পারেন। ইমেল অ্যাড্রেসটি আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো সেখানে গিয়ে আপনার পুরো ঘটনা একসাথে লিখে পাঠিয়ে দিবেন। আর অবশ্যই আমাদের এই শোটা বড় করার জন্য, আমাদের এই ফ্যামিলিটা বড় করার জন্য আপনারা আমাদের এই শোগুলা, এই অনুষ্ঠানগুলো শেয়ার করবেন আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করার সময় অবশ্যই আপনার কিছু ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন, তাহলে আমরা আরও কিছু মানুষের কাছে পৌঁছে যেতে পারবো ইনশাআল্লাহ। সো চলুন আজকের প্রথম ঘটনায় যাই। তো প্রথম ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন জান্নাতুল মাওয়া। সো নিজেও লিখেছেন, আমি ঠিক সেভাবে পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ঘটনাটি ঘটেছিল পাবনার একটি প্রত্যন্ত গ্রামে। রনি নামের এক ছেলের সাথে ঘটে গিয়েছিল ঘটনাটি। রনি নানাবাড়িতে বেড়াতে গিয়ে এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল। সেই বাড়িতে একটি পুরনো ইদার বা কুয়ো ছিল, যা বহু বছর ধরে অব্যবহৃত এবং ভরাট ছিল না। গ্রামের মানুষ বলতো এই কুয়োর ধারে কেউ দুপুরবেলা বা মাঝরাতে যেন না যায়। রনি এসব বিশ্বাস করতো না। এক নিঝুম দুপুরে সে কুয়োর কাছে গিয়ে দাঁড়ালো। শখের বসে সে কুয়োর ভেতরে একটা ঢিল ছুড়ল। সাধারণত ঢিল ছুড়লে একটা শব্দ হওয়ার কথা, কিন্তু কোনো শব্দ হলো না। ঠিক 5 সেকেন্ড পর কুয়োর গভীর থেকে একটা শব্দ ফিরে এলো, কিন্তু সেটা ঢিল পড়ার শব্দ নয়। মনে হলো কেউ নিচ থেকে ঠিক একইভাবে একটা ঢিল উপরে ছুঁড়ে মারলো, যা রনির কানের পাশ দিয়ে চলে গেল। সেদিন রাত 2টা। রনি বারান্দায় বসে ফোন টিপছিল। হঠাৎ সে শুনতে পেল দূর থেকে কেউ তাকে ডাকছে, রনি নিচে আয় রনি। গলাটা হুবহু তার বড় মামার মতো। রনি ভাবলো মামা হয়তো বাইরে থেকে ফিরেছেন, গেট খুলতে বলছেন। সে টর্চ নিয়ে নিচে নামলো, কিন্তু গেটের কাছে গিয়ে দেখলো কেউ নেই। হঠাৎ তার মনে হলো ডাকটা গেট থেকে নয়, আসছে বাড়ির পিছনের সেই কুয়োর দিক থেকে। সে টর্চ মারলো কুয়োর দিকে, দেখলো কুয়োর পাড়ে কেউ একজন উপুর হয়ে বসে আছে, পরনে মামার মতোই জামা। রনি কাছে গিয়ে কাঁধে হাত দিতে এই লোকটা ঘুরে তাকালো। রনি চিৎকার আটকে গেল। লোকটার কোনো মুখ নেই, একদম সমতল চামড়া। সেখানে চোখ বা মুখ থাকার কথা, সেখানে শুধু কুচকানো চামড়া। রনি ভয়ে দৌড়ে ঘরে চলে এলো এবং দরজা বন্ধ করে দিল। সারা রাত সে আতঙ্কে কাঁপছিল, কিন্তু আসল ভয়ঙ্কর ঘটনাটি ঘটল পরদিন সকালে উঠে রনি দেখলো কুয়োর চারপাশে কাদা মাটিতে তার নিজের পায়ের ছাপ পড়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ছাপগুলো কুয়োর দিকে গেছে, কিন্তু কুয়ো থেকে ফিরে আসার কোনো ছাপ নেই। তার মানে কাল রাতে যে সত্তাটি তার ঘরে ফিরে এসছে, সেটি কি আসলে রনি? রনি আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে দেখলো তার প্রতিচ্ছবি আয়নায় ঠিকঠাক আছে, কিন্তু আয়নার ভেতরকার রনি তাকে একটা পৈশাচিক হাসি হাসছে, যা সে নিজে দিচ্ছে না, কিন্তু ভিতর থেকে আসছে। আয়নার ভেতরে রনি ঠোঁট না নাড়িয়ে ফিসফিস করে বলল, তুই তো কুয়োতেই রয়ে গেছিস, আমি এখন তোর হয়ে বাঁচবো। সেই ঘটনার পর রনি কয়েক মাস মানসিক ট্রমার মধ্যে ছিল। আজও সে আয়নার সামনে দাঁড়াতে ভয় পায়। তার মনে হয় আয়নার ওপারে থাকা মানুষটা সে নিজে নয়, বরং অন্য কিছু। আর সেই পুরনো কুয়োটি গ্রামের মানুষ পরে সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দেয়, কারণ রাতের বেলা সেখান থেকে নাকি অবিকল রনির গলায় কান্নার শব্দ শোনা যেত। অসাধারণ একটা ঘটনা পড়লাম আজকে। আমার কাছে ভালো লাগছে ঘটনাটা। সো আপনাদের কাছে কেমন লাগছে সেটাও জানাতে পারেন কমেন্ট বক্সে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন। আমরা যাব হচ্ছে কি আমাদের দ্বিতীয় ঘটনায়। সো দ্বিতীয় ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, পরবর্তী ঘটনাটি পাঠিয়েছেন জান্নাতুল জুই, ওনার আইডি থেকে। সো উনি যে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাইয়া, ঘটনাটি ঘটেছিল উত্তরবঙ্গের এক জমিদার বাড়িতে। বর্তমানে বাড়িটি পরিত্যক্ত, কিন্তু 90-এর দশকে সেখানে একটি পরিবার থাকতো। সেই পরিবারের ছোট ছেলে জয়ের সাথে এই ঘটনাটি ঘটে গিয়েছে।
জয় তখন বেশ ছোট। জমিদার বাড়ির বিশাল ছাদের এক কোণা একটা ছোট্ট ঘর ছিল, যেখানে জয় একা ঘুমাতো। এক বর্ষার রাতে জয় শুনতে পেল ছাদের ওপর দিয়ে কেউ খুব দ্রুত দৌড়াচ্ছে। ছপ ছপ শব্দ করে বৃষ্টির পানিতে পা ফেলার শব্দ, আর তার সাথে মিষ্টি নুপুরের আওয়াজ। সে ভাবলো হয়তো তার মেজ বোন বৃষ্টিতে ভিজছে, কিন্তু ঘড়িতে তাকিয়ে দেখলো রাত 2:30। এত রাতে কারো ছাদে থাকার কথা নয়। সে সাহস করে দরজা খুলে বাইরে তাকালো। ছাদ একদম ফাঁকা, শুধু বৃষ্টির শব্দ। কিন্তু যেই সে দরজা বন্ধ করলো, অমনি কেউ একজন বাইরে থেকে জোরে দরজা ধাক্কা দিল। ধপধপ আওয়াজ হলো। জয় ভয় পেয়ে চিৎকার করতে যাচ্ছিল। এমন সময় দরজার ওপাশ থেকে খুব করুণ গলায় একটা মেয়ে বলল, ভাইয়া, দরজাটা খোলো না, আমি ভিজে গেছি, খুব শীত লাগছে। জয় ভাবলো হয়তো পাশের বাড়ির কোনো মেয়ে। সে দরজাটা সামান্য ফাঁক করতেই দেখলো ছোট্ট একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পরনে একদম সেকেলে ঢোলা জামা। মেয়েটার চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো মেয়েটার মুখটা কুয়াশের মতো ঝাপসা, কোনো চোখ নেই। চোখ আছে নাকি বোঝা যাচ্ছে না। জয় ভয় পেয়ে পিছিয়ে গেল। মেয়েটি ঘরে ঢুকে এক কোনায় গিয়ে বসলো। জয় কাপা কাপা গলায় জিজ্ঞেস করলো, তুমি কে? মেয়েটি কোনো উত্তর দিল না, শুধু মেঝেতে তার ভেজা হাত দিয়ে কিছু একটা লিখতে শুরু করলো। হঠাৎ বাড়ির নিচতলা থেকে জয়ের মা তাকে ডাকতে শুরু করলেন। জয়ের মা উপরে এসে জয়কে একা দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন। জয় বলল, মা, এই মেয়েটাকে দেখো, ও ভিজে গেছে। মা টর্চ জ্বালিয়ে দেখলেন পুরো ঘরে কেউ নেই, কিন্তু জয়ের পায়ের কাছে মেঝেতে কাদা মাখা পানি দিয়ে কিছু একটা লেখা আছে। মা টর্চ ধরতেই দুজনেই শিউরে উঠলেন। মেঝেতে লেখা ছিল, আমাকে যেখানে পুঁতে রেখেছ সেখানে খুব অন্ধকার, আমাকে একটু আলো দেবে? পরদিন সকালে জয়ের বাবা গ্রাম্য মুরব্বীদের ডেকে বাড়ির চারপাশ পরীক্ষা করলেন। ছাদের ঠিক নিচের যে ঘরটি বহু বছর ধরে তালাবদ্ধ ছিল, সেটি ভাঙ্গা হলো। মেঝের কার্পেট ছড়াতেই দেখা গেল একটি সুড়ঙ্গ। সেখানে মাটি ঘুরে পাওয়া গেল একটি ছোট্ট বাচ্চার কঙ্কাল আর একজোড়া নূপুর। জানাজানি হলো যে প্রায় 100 বছর আগে ওই জমিদার বাড়ির এক দাসীকে তার বাচ্চা সহ জীবন্ত মাটি চাপা দেওয়া হয়েছিল কোনো এক চুরির অপবাদে। আজও সেই গ্রামে বৃষ্টির রাতে মানুষ ছাদের ওপর নূপুরের শব্দ শুনতে পায়। জয় সেই ঘটনার পর আর কোনো দিন ওই বাড়িতে পা রাখেনি। সে বলে আজও মাঝে মাঝে রাতে ঘুমের ঘোরে সে শুনতে পায় কেউ তার কানে ফিসফিস করে বলছে, আলোটা কি জ্বালিয়ে দেবে? এটাই ছিল ভাইয়া আমার ঘটনাটা কেমন লাগলো জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আপনার ঘটনাটাও ভালোই লাগলো। সো আমরা যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনাটাই আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে, আইডির নাম আরজে নুসরাত। সো ওনার ঘটনাটা আমরা পড়ছি। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ঘটনাটি ঘটেছিল রাঙ্গামাটির এক গহীন অরণ্যের কাছে, একটি ফরেস্ট বাংলোতে। রনি নামের এক বন্যপ্রাণী আলোকচিত্র ফটোগ্রাফার সেখানে গিয়েছিলেন ছবি তুলতে। সাথে ছিল তার শখের একটি পুরনো অ্যানালগ রেডিও। সেদিন পাহাড়ে খুব কুয়াশা ছিল। রনি বাংলোর বারান্দায় বসে রেডিও টিউনিং নব ঘোরাচ্ছিলেন ভালো কোনো স্টেশনের খোঁজে। হঠাৎ 99.9 ফ্রিকোয়েন্সিতে গিয়ে রেডিওটা আটকে গেল। কিন্তু সেখানে কোনো গান বা খবর পাচ্ছিল না। শোনা যাচ্ছিল শুধু প্রচণ্ড বাতাসের শো শো শব্দ, আর তার মাঝে একটা মানুষের ভারী নিঃশ্বাসের আওয়াজ। হঠাৎ রেডিওর ভেতর থেকে একটা ভাঙ্গা ভাঙ্গা গলায় কেউ বলে উঠল, রনি, ক্যামেরাটা সরাও, ও ও তোমার দিকে তাকাচ্ছে। রনি চমকে উঠলেন। এই নির্জন জঙ্গলে তার নাম রেডিওতে কে বলবে? তিনি ভাবলেন হয়তো ভুল শুনছেন। কিন্তু কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ, ও এখন তোমার বারান্দায় ঠিক নিচে দাঁড়িয়ে আছে। রনি ভয় পেলেও কৌতূহল সামলাতে পারলেন না। তিনি ক্যামেরা হাতে নিয়ে বারান্দা থেকে নিচের জঙ্গলে ফ্ল্যাশ জ্বালালেন। ফ্ল্যাশের আলোয় যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। নিচে কোনো মানুষ নেই, কোনো পশুও নেই, কিন্তু লম্বা গাছগুলো এমনভাবে নড়ছে যেন খুব বড় এবং অদৃশ্য কোনো কিছু দ্রুত পায়ে বাংলোর সিঁড়ির দিকে এগিয়ে আসছে। রনি দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রেডিওটা তখনও টেবিলে রাখা ছিল। হঠাৎ রেডিও থেকে খিলখিল করে হাসির শব্দ ভেসে এলো। রেডিওর সেই কণ্ঠস্বরটি এবার একদম স্পষ্ট হয়ে বলল, দরজা বন্ধ করে লাভ নেই রনি, আমি তো তোমার ঘরে ঢুকেই পড়েছি, তোমার ক্যামেরার লেন্সে তাকাও। রনি কাঁপতে কাঁপতে তার ক্যামেরার ডিফাইন্ডারে চোখ রাখলেন।
ক্যামেরার লেন্স দিয়ে তিনি দেখলেন ঘরের কোনায় সেখানে একদম অন্ধকার, সেখানে একটি বিশাল লম্বা ছায়া দাঁড়িয়ে আছে। খালি চোখে ঘরটি ফাঁকা মনে হলো, লেন্সের ভেতর দিয়ে দেখা যাচ্ছিল সেই ছায়াটির কোনো পা নেই, আর তার চোখ দুটো লেন্সের কাচের সাথে মিশে আছে। সেটি রনির দিকে হাত বাড়াতেই রনি ক্যামেরাটা ছুঁড়ে ফেলে দিলেন। সাথে সাথে ঘর কাঁপিয়ে রেডিওর একটা অমানসিক চিৎকার শোনা গেল এবং রেডিওটি নিজে থেকেই ফেটে চৌচির হয়ে গেল। পরদিন সকালে ফরেস্ট রেঞ্জাররা রনিকে আধমরা অবস্থায় বাংলোর মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার ক্যামেরার লেন্সটি একদম গলানো অবস্থায় পাওয়া গিয়েছিল, যেন কেউ প্রচণ্ড উত্তাপে সেটি পুড়িয়ে দিয়েছে, কিন্তু ঘরের আগুনের কোনো চিহ্ন ছিল না। রেঞ্জাররা পরে জানিয়েছিলেন 70 দশকে ওই জঙ্গলে এক বেতার কর্মী হারিয়ে গিয়েছিলেন, যার কোনো হদিস মেলেনি। ধারণা করা হয় তিনি এখনও সেই রেডিওর তরঙ্গের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দেন। রনি এরপর আর কখনো পাহাড়ে ছবি তুলতে যাননি। এটাই ছিল ভাই আমার ঘটনা, এবং আপনার ঘটনাটাও পড়ে দিলাম। এবং আরও একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে গিয়ে আপনারা যারা আমাদের চান যে আমাদের এই ভয়ের জগৎ অনুষ্ঠানটা বড় হোক, অবশ্যই আপনাদের ফেসবুক পেজের আপনাদের ফেসবুক আইডির আপনাদের ফেসবুক আইডির টাইমলাইনে শেয়ার করে রাখবেন আপনাদের এই প্রিয় শোটা। পাশাপাশি হচ্ছে আপনাদের কিছু ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে পারেন, তাহলে আমরা ভালো কিছু করতে পারবো, ভালো কিছু গল্প পাবো। গল্প তো আসলে না, এখানে ঘটনা শোনানো হয়, সো ভালো কিছু ঘটনা পাবো। আপনাদের পাঠানো ঘটনাগুলো নিয়েই সাজানো হয় আমাদের ভয়ের জগৎ অনুষ্ঠান। সো অনেকে অনেক ধরনের ঘটনা শুনতে চান, বাট আমি চাইলেও সেই ঘটনাগুলো শোনাতে পারি না, কারণ আপনারা যে ঘটনাগুলো পাঠান সেই ঘটনাগুলোই আমি আপনাদের মাঝে প্রচার করি। সো আমাদের এই ভয়ের জগৎ শোটা যখন অনেক বড় হয়ে যাবে, আমাদের এই ভয়ের জগৎ শোটা ফ্যামিলিটা যখন অনেক বড় হয়ে যাবে, তখন আমরা অনেক ঘটনা পাবো। সেখান থেকে বাছাই করে করে আপনারা যেই টাইপের ঘটনাগুলো শুনতে চান সেই টাইপের ঘটনাগুলো আমরা সম্প্রচার করতে পারবো। সো অবশ্যই আমাদের এই শোটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক টাইমলাইনে, এবং যারা যারা ঘটনা পাঠাতে চান পাঠাতে পারেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে। আমাদের ফেসবুক পেজের নাম আরজে ফারহান 8 এবং আরেকটা পেজ আরজে জীবন। দুটো পেজের লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়ে যারা যারা হচ্ছে গিয়ে চান যে পরবর্তী এপিসোডগুলো দেখবো, আমার কাছে তো ভয়ের জগৎ শোটা ভালো লাগে, আমি ভয়ের জগৎ এপিসোডের কোনো এপিসোড মিস করতে চাই না, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে দিবেন, তাহলে আপনারা আমার ভয়ের জগতের প্রত্যেকটা এপিসোড পেয়ে যাবেন, নোটিফিকেশন পেয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর কেমন লাগলো সেটা জানাতে পারেন কমেন্ট বক্সে। আর আমি একটু আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, কারণ এই অনুষ্ঠানটা একটু ছোট করে করা হয়েছে, যে মানে আজ একটু পার্সোনাল সমস্যার কারণেই আসলে আমি আজকের অনুষ্ঠানের লেন্থটা বা হচ্ছে গিয়ে অনুষ্ঠানের সময়টা একটু কমিয়ে দিছি। সো আশা করতেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।